সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত। এটা তো যেহেতু আমি একজন শিক্ষক, তোমরা পার্মানেন্ট স্টুডেন্ট, এই হিসাবে প্রতিদিন আমাদের পরিচিতিটা ওইভাবে লাগবে না, শুধু আমরা দেখবো যে কোন বিষয়টা আমরা করব। যেমন সবাইকে স্বাগত, তারপরে আমরা দেখব যেমন আমার পরিচিতি তোমরা এটা জানোই। তারপরে দেখো আমরা যে অধ্যায়টা করতেছি, আমরা মূলত বাংলাদেশে শিল্প করতেছি। শিল্পের গত ক্লাসে আমরা 2022 সালের বর্তমান যে শ্রেণীবিন্যাস তা নিয়ে আমরা আলোচনা করতেছি। এর ভিতরে আমরা কয়েকটা শিল্প আলোচনা করছি, আমরা পরে স্লাইডে দেখব। তাহলে আমাদের আজকে যে পাঠের বিষয়টা হবে বাংলাদেশের শিল্পের 2022 সালের যে শ্রেণীবিন্যাস তা আমরা পড়ব, আলোচনা করব। এখন আমরা একটু দেখি, আমরা কিন্তু এগুলা দেখে ফেলছি। এখন আমরা এখান থেকে আমরা দেখব। অলরেডি দেখো 2022 সালের শিল্পগুলোকে মোট 17টি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। এর ভিতরে 17টা শিল্পের নাম এখানে রয়েছে। আমরা বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, মাইক্রো শিল্প, কুটির শিল্প, এই 5টা শিল্প অলরেডি আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছে। আজকে আমরা শুরু করব কি থেকে? হস্ত ও কারুশিল্প থেকে। তাহলে আমরা একটু নিচে দেখি। দেখো, আমরা হস্ত এবং কারুশিল্প স্যার কিন্তু অনেক কষ্ট করে, যদি ফলপ্রসূ হয়, যদি আমার উপকার হয় ছাত্রদের, অনেক পরিশ্রম করে করে কিন্তু একসাথে কিন্তু ছবিগুলো পাওয়া যায় না, মানে খুঁজে খুঁজে কিন্তু আমরা স্লাইডগুলি বানাই। ঠিক আছে, তোমরা যদি নিতে চাও আমার ইউটিউবেতে থাকবে, একটু দেখবা যে স্যার কি বানায় বা তোমরা কি দেখলা, যেহেতু তোমার পাঠ সংশ্লিষ্ট। এটা তো এমন কিছু না যে এখানে কোনো অন্য কোনো ছবি নেই, তোমার পাঠ সংশ্লিষ্ট। চলো দেখি আমরা একটু দেখি হস্ত ও কারুশিল্পের এখানে ছবি। এখন প্রথম আমাদেরকে বুঝতে হবে হস্ত এবং কারুশিল্প বলতে আমরা আসলে কি বুঝি। তোমরা কি বলতে পারবা হস্ত এবং কারুশিল্প? এটা বোঝাই যায় যে বড় কোনো যন্ত্রপাতি নাই, কিচ্ছু নাই। এখানে লিখছে হস্ত ও কারুশিল্প বলতে কারুশিল্পী, শৈল্পিক। তোমরা দেখবা গ্রাম এলাকায় এমন অনেক বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ আছে, তারা বেত বাঁশে বা কাঠ দিয়ে কেটে কেটে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে। ওইসব শিল্পীদেরকে বলা হয় তোমার কি, যেমন মই বানায় এক ধরনের কারুশিল্পী, তারপর কাঠ দিয়ে বিভিন্ন বিষয় বানায়, কোরআন শরীফের যে রিয়েল বানায়, এগুলি কিন্তু কারুশিল্পীর কাজ। ঠিক আছে কিনা? তুমি যদি বলো যে আমার ছবিটা আপনি একটা কাঠে খোদাই করে দেন, এগুলো কিন্তু কারুশিল্পীর কাজ। এখন আমরা এখানে একটু দেখি, তোমরা একটু দেখো। এই যে দেখো, আমাদের যে 14 মাদল হয়, আমাদের কলেজ মাঠে যে 14 মাদল হয়, মেলাটা হয়, মেলার মধ্যে কিন্তু দেখো ছোট ছোট কি আছে, আমের আম বানানো আছে, তারপরে তোমার এই যে ছোট ছোট পুতুল বানানো আছে, তারপরে তোমার মাটির বিভিন্ন জিনিস, তারপরে ওইটাকে দেখো ওইরকম মাটির কিছু জিনিস। তোমরা যেমন ব্যাংক, আমরা তো আমরা কি করি, কয়েন রাখি, কয়েনের জন্য মাটির ব্যাংক পাওয়া যায়, কলসি পাওয়া যায়, ফুলদানি পাওয়া যায়, এইগুলি। তারপরে দেখো এটা হচ্ছে আবার তোমার সুতা দিয়ে করা, ওই যে পাপুস, তারপরে তোমার যে ওয়ালম্যাট, এগুলি কিন্তু আমাদের হস্ত এবং কারুশিল্পের অন্তর্ভুক্ত। আর ওইটা তো তোমার এরকম পাশে কিছু আছে, তোমরা দেখবা ওয়ালম্যাটে কিন্তু বিভিন্ন জিনিস আছে, বা তোমাদের কিন্তু মেয়েদের কিন্তু ব্যাগ আছে, পার্স আছে না, এটাও কিন্তু এরকম সুতা দিয়ে তৈরি করা হয়। এগুলি হচ্ছে আমাদের হস্ত এবং কারুশিল্পের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? আচ্ছা, চলো দেখি তারপরেরটা কি ছিল? হস্ত এবং কারুশিল্পের পরে হচ্ছে হাইটেক শিল্প। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বর্তমান সময়ের জন্য। বর্তমান সময়ের জন্য কিন্তু যেই নাকি বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হাইটেক শিল্প। হাইটেক শিল্পটা হচ্ছে, তোমার একটু খেয়াল করো সংজ্ঞাটাতে দেখো, যে হাইটেক শিল্প হচ্ছে খুব বেশি পুঁজি লাগে। কি লাগে? খুব বেশি পুঁজি লাগে, তারপরে তোমার উচ্চ প্রযুক্তি লাগে, বুদ্ধি, জ্ঞান, হ্যাঁ, ওই রকম খুবই উচ্চ মাত্রার কি লাগে, প্রযুক্তি ব্যবহার করতে হয়। কিন্তু এই যে আমাদের যে শিল্প, এটা হচ্ছে তোমার হাইটেক শিল্প। অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, হাইটেক শিল্প বলতে কি বুঝো? আমরা দেখো নিচে কিছু ছবি লিখছি, যে এই যে শিল্পগুলি, এখানে তোমার আছে বিদ্যুৎ উৎপাদনের আছে, তারপরে তোমার দেখা গেল যে ওইরকম স্যাটেলাইট আবিষ্কারের কিছু বিষয় আছে, উচ্চ প্রযুক্তি এবং বহু প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান, এইগুলি এখানে কাজ করে। তাহলে ওই ধরনের যে শিল্প আমরা তাকে বলবো কি বলবো? হাইটেক শিল্প। তোমরা দেখো এখানে কিছু যেমন সফটওয়্যার টেকনোলজি, সফটওয়্যার যে বানাই, আমরা যে সফটওয়্যার বানাই, আমরা অনেক সময় ইউটিউব সফটওয়্যার, আমরা কিন্তু কি করি, সফটওয়্যারটা ব্যবহার করি। এখনই কিন্তু বাংলাদেশে ওই ধরনের কোনো সফটওয়্যার বানানো অলরেডি হচ্ছে। অনেক স্টুডেন্ট আছে, অনেকেই আছে সফটওয়্যার বানাইতে পারে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে, উন্নত দেশে কিন্তু তারা কি করে, ছোট ছোট বাচ্চা কাচ্চা দেখা গেল সফটওয়্যার নিয়ে তারা কাজ করে।
গেম সফটওয়্যার আছে, তারপরে তোমার এরকম যে শিক্ষক বাতায়নের সফটওয়্যার আছে, মুক্ত পাঠের সফটওয়্যার আছে, এইগুলি কিন্তু তারা তৈরি করে। তাহলে আমরা কি দেখলাম? হাইটেক শিল্পের ছবি দেখলাম। আর হাইটেক শিল্পটা কি আমরা কিন্তু দেখলাম। আবার বলছে ছোট প্রশ্ন থাকে, হাইটেক শিল্প কি বলতে তুমি কি বুঝো? মনে থাকো, এই গেল হাইটেক শিল্প। তারপরটা দেখো, তারপরটা হচ্ছে খুব সুন্দর, এটা আবার বোঝা যায় যে স্যার ভারী শিল্প, এটা কিন্তু বোঝা যায়। ভারী শিল্প বলতে কি? বড় বড় তোমার যন্ত্র লাগে, হ্যাঁ। তোমরা দেখো, ভারী শিল্প বলতে শিল্প পণ্যের উৎপাদন প্রক্রিয়াকে বোঝায়, যেখানে বৃহৎ আকারের উদ্যোগ লাগে, বড় উদ্যোগ লাগে, বড় যন্ত্রপাতি লাগে, তারপরে বৃহৎ ভূমি, বিরাট এলাকা নিয়ে করতে হয়, ওইগুলিকে আমরা বলবো কি? ভারী শিল্প। দেখো, ভারী শিল্পের মধ্যে এখানে কিন্তু আছে ইস্পাত শিল্প আছে, এটা কিন্তু সিমেন্ট শিল্প। ছাতকের যে সিমেন্ট শিল্প তোমরা শুনছো, সিমেন্ট যে তৈরি করা হয়, পাথর ভেঙে ভেঙে যে সিমেন্ট তৈরি করা হয়, এটা কিন্তু ভারী শিল্পের অন্তর্ভুক্ত। মনে থাকো, তাহলে এটা হচ্ছে আমাদের সিমেন্ট শিল্প। তারপরে দেখো ইস্পাত শিল্প, লৌহ শিল্প, খুব ভারী ভারী শিল্প। খুব সুন্দর কিন্তু ছবিগুলো স্যার কিন্তু নিয়ে আসছে। তোমরাও যদি মনে করো যে না একটু এরকম ভারী শিল্পের উদাহরণের ছবি দেখবা, ইউটিউবে অথবা গুগলে গিয়ে সার্চ দিলেই হয় যে ভারী শিল্পের পিকচার অফ কি বলে এটা হেভি ইন্ডাস্ট্রি, অথবা বাংলায় দেখলে হবে যে ভারী শিল্পের কিছু ছবি। পারবা? এই গেল আমাদের ভারী শিল্প কাকে বলে এবং ভারী শিল্পের ছবি। চলো দেখি আমরা এটা আরেকটা স্লাইডে আমরা একটু কষ্ট করে দেখি, একটু লক্ষ্য করে দিকে তোমরা দেখো। আমরা কিন্তু তারপরে, হ্যাঁ, এটা হচ্ছে সৃজনশীল শিল্পের ছবি। সৃজনশীল, তোমরা কি ছবিগুলি দেখলে বুঝতে পারো? দেখো তো দেখি, মুঘল আমলের এটা কিসের ছবি বলতে পারবা একজনে? ষাট গম্বুজ মস্ক। এটা কিন্তু ষাট গম্বুজ মস্কের ছবি। ওইটা কয়টা গম্বুজ আছে? ৭৭টা। যদিও বলে ৬০টা, কিন্তু অলরেডি এটার মধ্যে বেশি আছে। কিন্তু আমরা জানি ষাট গম্বুজ মস্ক কোথায় অবস্থিত? বাগেরহাটে। এটা কিন্তু হলো সৃজনশীল, সৃজনশীল শিল্পীরা। এটা কার ছবি? তাজমহলে। তাজমহল তো আমরা কাহিনী জানি বা ইতিহাস জানি, অনেক লোক, অনেক শিল্পী, অনেক টাকা পয়সা খরচ করে এইটা করা হয়। তাহলে ওই ধরনের স্থাপত্য দেখো, সৃজনশীল শিল্প বলতে সেই সব শিল্পকে বোঝায় যার শৈল্পিক মনন, উদ্ভাবনী মেধা, দক্ষতা, কলা কৌশল অথবা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নান্দনিক সৃজনশীল পণ্য উৎপাদন করে থাকে। ওই শিল্পটাকে আমরা কি বলবো? ওই শিল্পটাকে আমরা বলবো সৃজনশীল, মানে ওই শিল্পটাকে আমরা বলবো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। আমরা দেখলাম এই দেখো, এটা কিন্তু একটা মসজিদের, এটা কিন্তু একটা মসজিদের, এটা হচ্ছে আমাদের তাজমহলের। এটা দেখলে বোঝা যায়, তুমি দেখো তো দেখি, অনেক আগে কিন্তু এতে কিন্তু আমরা বুঝে গেছি যে না, এই পৃথিবীতে মানুষ অনেক আগে এরকম সৃজনশীল ছিল, ক্রিয়েটিভ ছিল। তোমাদেরকে যদি কম্পিউটারে বসায় দেওয়া হয়, আমরা যদি একভাবে শিখাই, তোমরা দেখো শিকার ফলে তোমরা দেখবে আরো এখান থেকে বিভিন্ন জিনিস করতে পারো। এটার নাম হচ্ছে কি? ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি তুমি যে পারো। আরেকটা বিষয় শোনো, এই যে আমাদের যে বর্তমান পদ্ধতি, এটাও তো ক্রিয়েটিভ, সৃজনশীল পদ্ধতি। তাহলে এইরকম সৃজনশীল শিল্পের আমরা কিছু ছবিও দেখলাম, সৃজনশীল শিল্পটা কি এটা আমরা বুঝলাম। তারপর একটা দেখো, সৃজনশীলের পরে আসতেছে তোমার দেখো রপ্তানি বহুমুখীকরণ শিল্প। রপ্তানি আসলে একটা দেশ তখনই উন্নত হয় যদি সে বেশি বেশি যদি কি করতে পারে? রপ্তানি করতে পারে। সুন্দর। তার রপ্তানি ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না। কথার কথা, তুমি যদি মনে করো যে না বাংলাদেশ থেকে ওই রকম কোনো কিছু বিশ্বের রপ্তানি করবো না, তুমি কি জানো নি? তুমি সবসময় শাক সবজি ডাল মানে মান্নাত আমলের বিভিন্ন বিষয় নিয়ে চলবা, তোমার কিন্তু ডেভেলপ হবে না। ধরো রপ্তানি না থাকলে তুমি যে প্রযুক্তি নিয়ে আসছো, প্রযুক্তি তো আনতে পারবে না। এই জন্য বলা হয়েছে যে রপ্তানি বহুমুখীকরণ একটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে কি কি আছে তুমি এগুলি দেখো, এগুলো হচ্ছে কিন্তু ফাইবার, তারপরে ফার্নিচার, দেখছো কিনা? ফার্নিচার কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানি হয়। তোমরা বইয়ের মধ্যে কিন্তু আছে কি কি রপ্তানি হয়। ঔষধ রপ্তানি হয়, তারপরে সোলার এনার্জি রপ্তানি হয়, তারপরে তোমার এরকম অনেক কিছু কিন্তু রপ্তানি হয়। সবগুলি কিন্তু কিসের ভিতরে পড়বে? রপ্তানি বহুমুখী শিল্পের ভিতরে পড়বে। ক্লিয়ার? তারপরে দেখো আমরা আরেকটা দেখি, এটা দেখো বিশেষ উন্নয়নমূলক শিল্প। খুব সুন্দর কিন্তু বিশেষ উন্নয়নমূলক শিল্প। বলো তো দেখি এটা কি কি আছে? ছবি কি কি দেখা যায়? এখানে সিরামিক্সের জিনিসপত্র দেখা যায়। কি কি আছে এখানে? সিরামিক্সের জিনিসপত্র আছে। তারপরটা কি আছে দেখো তো দেখি, বলতে পারবা? এটা কি আছে? জুয়েলারি। তার মানে
বিশেষ উন্নয়নমূলক শিল্পের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের জুয়েলারি। তারপরে এটা কি বলতে পারবা? সৌরবিদ্যুৎ। এটা কিসের? এটা হচ্ছে কিন্তু আমাদের সৌরবিদ্যুৎ। এটা কিসের? সৌরবিদ্যুৎ। তাহলে যদি ওই রকম কোনো উদাহরণ যদি কেউ বলে যে বিশেষ উন্নয়নমূলক শিল্পগুলি কি কি, আমরা ইজি বলতে পারবো আরো অনেক আছে, বইয়ের ভিতরে অনেক আরো আছে শিল্প। তাহলে আমরা এর সংজ্ঞাটা বলবো এইভাবে, বিশেষ উন্নয়নমূলক শিল্প বলতে সেসব শিল্পকে বোঝাবে যেসব শিল্প পণ্যের রপ্তানির সম্ভাবনা রয়েছে অথচ পণ্যগুলির উৎপাদন সরবরাহ রপ্তানির ভিত্তি এখনো সুসংগত নয়। কারণ এই যে সিরামিক্সের বললাম, জুয়েলারি বললাম, তারপরে বিদ্যুতের এই যে সৌর বিদ্যুতের যে প্যানেল, খুব সুন্দর কিন্তু ছবিগুলি, এগুলো দেখে কিন্তু মনে থাকবে, একবার পড়ো না দেখবা মনে থাকবে যে বিশেষ উন্নয়নমূলক শিল্প, দেখবা চোখের মধ্যে বেশি উঠবে যে এটা কি, যে সিরামিক শিল্প ছিল, জুয়েলারি ছিল, এটা দেখি দেখবা মনে থাকবে। তবে তোমরা ছোট করে সংজ্ঞাগুলি, যে পরীক্ষাতে অনেক সময় ছোট ছোট প্রশ্ন থাকে, আর যদি ওই রকম থাকে তোমার প্রশ্নটা থাকতে পারে যে 2022 সালে শিল্পনীতি অনুসারে 5টি শিল্পের অথবা নাম বলেও দিতে পারে, উন্নয়নমূলক শিল্প, অগ্রাধিকার শিল্প, রপ্তানি বহুমুখী শিল্প, এরকম প্রশ্ন থাকতে পারে। আমরা দেখি তারপরটা কি আছে, দেখো তো দেখি, এটা খুবই সুন্দর একটা বিষয়, দেখো তো দেখি ছবিটা বুঝো কিনা তোমরা, লেখাটা পরে পড়ো, আগে দেখো বুঝো কিনা, কি কি জিনিসগুলি কি কি দেখো তো দেখি, দেখে বোঝা যায় জিনিসগুলি ছিল কিনা, কি কি জিনিস বোঝা যায়, এটি বোঝা যায় কি কি জিনিস, এটাতে কি কি আছে বলো তো দেখি। আমি দেখি হরদিকি আছে, তারপরে তোমার এই যে লং টং আছে, তারপরে এরকম কি কি আছে, তারপরে এটার মধ্যে কি আছে, হলুদ টলুদ আছে, হ্যাঁ এটাতে কি কি আছে দেখে, কোনো কোলগেট আছে, তারপরে তোমার এই যে আর কি আছে, গুড়, মানে অলরেডি অগ্রাধিকার শিল্পের একটা শিল্পের নাম হয়েছে প্রসাধনী শিল্প, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ভেষজ শিল্প। ভেষজ কি, তোমার রাসায়নিক যে ঔষধ আমরা ব্যবহার করি, এই ওষুধের বাইরে কিন্তু আমরা গাছপালা এগুলো থেকে অনেক ধরনের আমরা মেডিসিন হিসেবে ব্যবহার করি, এইগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে ভেষজ শিল্প। তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখি, যে অগ্রাধিকার শিল্প বলতে সেসব শিল্পকে বোঝাবে, অগ্রাধিকার শিল্প বলতে সেই সব শিল্পকে বোঝাবে যে শিল্প খাতগুলো বিকাশমান এবং ক্রমবর্ধমানভাবে দেশের সামগ্রিক রপ্তানিতে অবদান রাখতে পারে। তুমি যদি ওই শিল্পগুলি, বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ, তুমি দেখো ম্যাক্সিমাম যে জিনিসগুলি এখানে আছে সবই কিন্তু কি, সবই কিন্তু হচ্ছে কৃষি এ থেকে মানে উৎপন্ন। যদি এই শিল্পটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু কি হবে, আমাদের কিন্তু রপ্তানি আয় বাড়বে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো এই অগ্রাধিকার শিল্প। দেখো দেখি তারপরটা, অগ্রাধিকারের পরে কি আছে আমাদের, হ্যাঁ ট্রেডিং শিল্প। ট্রেডিং, ট্রেড মানে কি, ব্যবসা বাণিজ্য। ট্রেড মানে কি, ট্রেড মানে কি, ব্যবসা বাণিজ্য। ট্রেড মানে কি, ব্যবসা বাণিজ্য আমরা মনে করি। তাহলে ট্রেডিং শিল্প বলতে, ব্যবসা বলতে দেশ বিদেশে উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জন সংক্রান্ত কর্মকাণ্ডকে বোঝায়। তাহলে ওই শিল্পগুলি কি একটু খেয়াল করো। ট্রেডিং এটা কিন্তু একটা বন্দরের এই যে মালপত্র উঠানামার কিছু বিষয়, এখানে জিনিসপত্র আছে দেখাচ্ছে, তারপরে ওইটা কিন্তু কি দেখাচ্ছে একটু খেয়াল করো, ওইটা কিন্তু একটা বিল্ডিং দেখাচ্ছে। বিল্ডিং কি করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এখানে বাংলাদেশের পৃথিবীর যত দেশের সাথে ব্যবসায়িক যত কাজকর্ম আছে এই বিল্ডিং এ হয়, মানে এখানে ব্যবসায়িক কাজকর্ম, যেমন এর একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কি হয়, শিক্ষা সংক্রান্ত সব হয়। যেমন আমাদের এই যে এটাতে কি হয়, আইসিটি ল্যাব, এখানে কম্পিউটার শিক্ষা দেওয়া হয়। ক্লাসরুমে কি হয়, ক্লাস হয়। তদ্রূপ এই পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসারণ ঘটানোর জন্য, সম্প্রসারণ করার জন্য আমাদের ট্রেডিং শিল্পের গুরুত্ব আছে, ঠিক আছে। এই গেল আমাদের ট্রেডিং শিল্প। তারপরটা দেখো তো দেখি, ট্রেডিং গেল না, ট্রেডিং এর পরে কি আছে, সংরক্ষিত শিল্প। সংরক্ষিত শিল্প, সংরক্ষণ করতে হবে এরকম কিছু শিল্প বাংলাদেশে প্রতিস্থাপন করতে হবে বা আছে, ওইগুলি কি করতে হবে, আমাদেরকে উন্নত করতে হবে। দেখো তো দেখি, আমরা দেখি একটু, সরকারি নির্দেশের মাধ্যমে যেসব শিল্প জাতীয় নিরাপত্তার স্বার্থে, জাতীয় নিরাপত্তার স্বার্থে বলছে যে সংরক্ষিত রাখা প্রয়োজন, এবং যেসব শিল্প স্পর্শকাতর সংবেদনশীল হিসাবে সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত, সেসব শিল্পকে সংরক্ষিত হিসাবে চিহ্নিত করা হয়। সংরক্ষিত শিল্প যেমন অস্ত্র শস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি, খেয়াল করছো কিনা, তাহলে বোঝা যায় সংরক্ষিত। বাংলাদেশে কিন্তু অস্ত্র আছে, কি অস্ত্র আছে, যারা পুলিশ বা আর্মি এই ধরনের, বাংলাদেশে কিন্তু অনেক অস্ত্র আছে। বাংলাদেশ বাদ দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু পারমাণবিক বোমা আছে, তোমার এরকম বিভিন্ন জিনিস আছে।
ওই শিল্পগুলিকে কিন্তু সবাই দেখতে পারে না। বাংলাদেশের কথা বুঝো, এই যে আর্মি, তারপরে নেভি, তারপরে এইসব এই যে আমাদের যে বাহিনী আছে, তাদের কিন্তু অনেক অস্ত্র আছে। আমরা কি ইচ্ছা করলে অস্ত্রগুলি দেখতে পারি? ইচ্ছা করলেই গিয়ে কি দেখবা এখানে রেস্ট্রিক্টেড এরিয়া, সংরক্ষিত এলাকা, ইচ্ছা করলে এখানে ঢোকা যায় না। তদ্রুপ ওই তাদের ব্যবহারের জন্য এমন কিছু শিল্প আছে। এই যে শিল্পগুলি আমি দেখাইলাম, দেখো তো দেখি পারমাণবিক চুল্লি, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এটা সমুদ্রের উপরে একটা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আমাদের নর্মাল বিদ্যুৎ কেন্দ্র না, এটা হচ্ছে সংরক্ষিত। আমি রূপসার বা এখানের বড় সার বা এরকম যে কেউ গেলেই তোমাকে ওই শিল্পটা দেখতে দিবে না। এই জন্য বলছে এটা সংরক্ষিত শিল্প। আর এখানে কিন্তু তোমরা দেখো, এটা হচ্ছে সিকিউরিটি বিল্ডিং এর টাকশাল, এখানে টাকা পয়সা ছাপানো হয়। তো টাকা পয়সা যে ছাপানো হয়, আমি যদি গিয়ে বলি যে আমি অর্থনীতি শিক্ষক, আমার ছাত্র নিয়ে আসছি, ইচ্ছা করলে তারা আমাকে দেখতে দিবে না। দিবে? তাহলে বোঝা যায় যে স্যার এই শিল্পগুলি হচ্ছে কি আসলে সংরক্ষিত শিল্প, এবং সরকার কি করে সরকারি নির্দেশ আদেশের মাধ্যমে এগুলি পরিচালিত করে। পারবা? তাহলে সংরক্ষিত শিল্পটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আমরা একটা দেখি নিয়ন্ত্রিত শিল্প, নিয়ন্ত্রণ করা, তাকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখো তো দেখি প্রথম ছবিটা কিসের বলতে পারবা? এটা কিন্তু অনেকেই দেখছো ছবিটা, প্রথম ছবিটা দেখছো অনেকেই আছে, ব্রাহ্মণবাড়িয়াতে আছে ছবিটা। কি আছে এটা? গ্যাস ক্ষেত্র, কূপ, গ্যাসের কূপ। তাহলে বোঝা যায় এটা কিসের ভিতরে পড়ে? নিয়ন্ত্রিত শিল্পের ভিতরে পড়ে। এখান থেকে কিন্তু গ্যাস উত্তোলিত হচ্ছে। আর এটা পরটা কি বলতো দেখি? নেটওয়ার্কের, তার মানে টেলিকমিউনিকেশন, যোগাযোগ। তার মানে দেখো টাওয়ার দিয়ে বিভিন্ন ধরনের এই যে কি বলে নেটওয়ার্কের যে সিস্টেম তোমরা আইসিটিতে পড়ছো, এটা কিন্তু আছে। তার মানে এই ধরনের শিল্প যেগুলি পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, আমরা কিসে ফেলবো? নিয়ন্ত্রিত শিল্পে। তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখি যে প্রাকৃতিক খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে। প্রাকৃতিক এবং খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের স্বার্থে সেবামূলক বিনোদনমূলক কিছু শিল্প স্থাপনের বিষয়ে সরকারের যথাযথ সিদ্ধান্ত ব্যবস্থা গ্রহণকাল করবে এবং জাতীয় নিরাপত্তা সংস্কৃতির প্রতি হুমকি কারণ হতে পারে বা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে এ ধরনের শিল্প খাতকে বোঝায়। তাহলে আমরা কি দেখলাম? নিয়ন্ত্রিত শিল্পের এই বিষয়গুলো আমরা একটু দেখলাম। তারপরে দেখো দেখি একটু স্যার যতটুকু পারছি একটু চেষ্টা করছি যে তোমাদেরকে একটু আনন্দ দিয়ে পড়ানোর জন্য। তুমি একটু খেয়াল করো, আগের সে কিন্তু একটু ভালোই লাগে না, আমি জানি না ভালো লাগে, বা আমার নিজের কাছেও আমি আগে হয়তো এরকম এক্সপার্ট ছিলাম না। এখন দেখা গেল কি সেকেন্ড ইয়ার আস্তে আস্তে আমি ফার্স্ট ইয়ার এরকম করে ফেলতে পারলে আমি সারা বছরই দেখা গেল এরকম আমি নিতে পারবো। আর একটা সুবিধা হচ্ছে এই টিভিটা থাকাতে, স্মার্ট টিভিটা থাকাতে আমাদের কিন্তু একটু সুবিধা। এখন সর্বশেষের দেখো লাস্ট টু পর্যটন শিল্প, এটা বললেই বোঝা যায়। এই যে তোমরা যে প্রতি বছর বছর কিসে যাও, পিকনিকে যাই, ট্যুরে যাই, আমরা কোথায় যাই? দেখো প্রথমটা কিন্তু হতে সম্ভবত রাঙ্গামাটির হইতে পারে, অথবা কক্সবাজারের যে এরকম হইতে পারে, সেন্ট মার্টিন না, জাফলং না, এটা হচ্ছে কক্সবাজারের ভিতরে যে একটা কি আছে, এখানে পাহাড় এরকম আছে। তারপরে এটা কিন্তু রাঙ্গামাটি, আমি এখানে গেছি, আমি তোমার আমি স্যার প্রিন্সিপাল স্যার, তারপরে মাসুদ স্যার, আমরা দেখে আসছি রাঙ্গামাটি। তারপরে দেখো এটা কি? এটা তো বোঝা যায় কক্সবাজার। ঠিক আছে, তাহলে ওই শিল্পগুলি হচ্ছে খুব বিকাশমান। এবং কি জানো, যদি এই পর্যটন যেসব এলাকায় ভিজিটররা আসে, বাইরে থেকে আসে, বা পর্যটন নগরী যদি আমরা উন্নত করতে পারি, প্রচুর রপ্তানি না মানে প্রচুর বৈদেশিক মুদ্রার সম্ভাবনা রয়েছে। আমাদের পর্যটন শিল্প কিন্তু খুবই একটা বিকাশমান শিল্প। এইগুলো পর্যটন শিল্প। তারপরে দেখো আমরা সম্ভবত সর্বশেষ খুব একটা বিষয় একটু খেয়াল করো। এখানে কিন্তু দেখো ডোমেস্টিক ওয়ার্কার আছে, তারপরে স্ট্রিট ভেন্ডরস আছে, আর আছে কে? ওয়েস্ট পিকার্স। একটা হচ্ছে গৃহকর্মী, যারা তোমার দেখবা বিভিন্ন বাড়িতে কাজকর্ম করে, তাদেরকে আমরা বলি গৃহকর্মী। এটা শহরে বেশি পাওয়া যায়, গ্রামে তেমন একটা দেখা যায় না। এখন বর্তমানে গ্রামও কিন্তু প্রচলন হয়ে যাচ্ছে। তারপরে দেখো একটা আছে কি? হকার আছে, স্ট্রিট হকার, যারা হকার যদি ফেরি করে বেড়ায়, আমরা তাদেরকে কি বলি? ফেরিওয়ালা বলি। তারপরে দেখো আছে আবর্জনা সংগ্রহকারী। তোমরা জানো গ্রামে তেমন একটা বোঝা যায় না, শহরে গেলে বোঝা যায়। প্রতিদিন তোমার বাসাবাড়ি থেকে, রাস্তাঘাট থেকে তোমার কি নিতে আসে তারা ময়লা আবর্জনা নিতে আসে, যারা শহরের সাথে যোগাযোগ আছে। এইটা হচ্ছে আমাদের আবর্জনা সংগ্রহকারী। দেখো দেখি সাড়ে দুইটা ছবি দিয়েছি সুন্দর করে। এখানে তো হকাররা কিন্তু বিক্রি করতেছে। তুমি যদি নিউ মার্কেটে যাও, তুমি যদি ঢাকাতে যাও, দেখবা প্রতি গলি মুড়ে দেখবা হকার রয়েছে। তারপরে ওইটা দেখো যে ময়লা আবর্জনা সংগ্রহ করতেছে। তাহলে এটাও কিন্তু একটা শিল্প। তোমরা কি জানো
এই যত ওয়েস্ট ময়লা আবর্জনা আছে পৃথিবীর চীন, তারপরে সম্ভবত ইন্দোনেশিয়া না মালয়েশিয়া কোন দেশ বেশি বেশি কিন্তু আমাদের এই যে আমরা বাঙালি বলি, বাঙালি জিনিস কিন্তু তারা নিয়ে কিন্তু কি করছে রিফাইন করে করে এই যে চেয়ারগুলি আছে, এই চেয়ারগুলি যে বাঙালির জিনিসের না এটা কিন্তু আমরা বুঝতেছি না, কিন্তু বাংলাদেশে এই প্রসেসিংটা নাই। কিন্তু আমরা করি কি এই যে তাদের দ্বারা এই মানে যে অকেজু বা নষ্ট জিনিসগুলি আমরা কি করি এক জায়গায় করি, পরে আমরা এটা কিন্তু একটা শিল্পে রূপান্তরিত বাংলাদেশে হয়েছে। অনেক লোক, তোমরা তো জানো কিনা জানি না, ঢাকাতে যদি তুমি যাও অনেক লোক সরকারের সাথে জড়িত, আর এই যে পরিচ্ছন্নতাকারী, ঠিক আছে। এই গেল আমাদের 17টা 2022 সালের শিল্প নীতি অনুসারে আমাদের 17টা ছিল শিল্প। এই 17টা শিল্প কিন্তু আমরা একাধারে দেখলাম। এখন আমরা একটু সর্বশেষ এখানে তোমাদেরকে দেখো একটা ধন্যবাদের যে স্লাইড আছে, সবাইকে ধন্যবাদ। কিন্তু তোমরা আগামী দিন একটু মূল্যায়নের কাজটা করি। বলো তো দেখি আমরা সৃজনশীল শিল্পের একটা উদাহরণ কি পাইছিলাম? সৃজনশীল অথবা বাড়ি শিল্প বলো যে স্যার এই শিল্পটা বাড়ি শিল্প, ভারী সিমেন্ট, সুন্দর, সে বলছে যে একটা হয়ে গেল। তারপরে তোমরা একটা রাষ্ট্রে বলো তো পর্যটন শিল্পের একটা জায়গার নাম বলো, জাফলং আছে, কক্সবাজার আছে, ঠিক আছে। তাহলে আমরা পর্যটন শিল্পেরও পেয়ে গেলাম, জাফলং পাইলাম, তারপরে কক্সবাজার। তাহলে এটা আমাদের মোটামুটি ফলপ্রসূ আমাদের যে ক্লাস। তোমরা যে কাজটা করবা আগামী দিন বাড়ি থেকে বাড়ির কাজ তোমরা নিয়ে আসবা, তোমরা অপ্রাতিষ্ঠানিক শিল্প এবং তোমরা হাইটেক শিল্প, তাদের দুইটা না তিনটা করে উদাহরণ, এদের গুরুত্ব কি বলছি, হাইটেক শিল্প আর কোনটা দিছি অপ্রাতিষ্ঠানিক, হাইটেক শিল্প অপ্রাতিষ্ঠানিক শিল্পের তিনটা করে উদাহরণ এবং এদের গুরুত্ব। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সময় দেওয়ার জন্য।